ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সমস্ত কথার যে উত্তর দিতে হবে সর্বভারতীয় দলের পক্ষ থেকে, এরকম কোনো ঠিক করে কেউ দেয়নি। বিজেপি ছিল, বিজেপি আছে, থাকবে। বিজেপি মরশুমি পাখি নয়। 2 থেকে 303-এ পৌঁছেছে। মতাদর্শ ডাইলিউট না করে, আত্মসমর্পণ না করে, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে আমরা যেখানে আছি সেখানেই থাকবো। নেতৃত্বে ছিলেন জয় ব্যানার্জি, এই মধ্যে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে বলছেন কালকের ঘটনা নিয়ে যে বিজেপি কর্মীদের কথা শোনার মতো 6 মাস ধরে কেউ ছিল না। তারা আপনাদেরই নেতা বলেছিলেন। সবাইকে পার্টি দায়িত্ব দেয়নি মুখপত্র হয়ে যাবার। একটা শৃঙ্খলাবদ্ধ দলে থাকতে হলে এভাবে কথা বলবার অধিকার পার্টি দেয় না, বাদবাকিটা পার্টি করবে। একাধিক ছোট ছোট দলের সঙ্গে তিনি বৈঠক করতেন, রাজনৈতিক কর্মসূচি তো আছেই সামনে নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু যেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে তৃণমূল দাবি করছে বারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একাধিক নির্বাচনী সভাতে কি গোসাবা কি খড়গায় সেখানে বারবার বলছেন যে আমরা আগামী 5 মাসের মধ্যে এরকম আরো অন্তত 5টা রাজ্যে আমরা পৌঁছবো, মেঘালয় যাব, উত্তরপ্রদেশে যাব, যেখানে অনুন্নয়ন, যেখানে বিজেপি সেখানেই আমরা যাব। সরকার করবে, যেখানে বিজেপি আছে, বিজেপি সরকার আছে, সেখানে বিজেপি সরকারকে পর্যুদস্ত করে সরকার করবে এবং গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে দেখতে চায়। কি বলবো? এটা তো বাণিজ্যিক ভাষা, এটা ঠিক রাজনীতির ভাষা নয়। বড় কোনো কোম্পানি এলে এবং যে আপনাদের কোনো চ্যানেলও এলে তারা বিভিন্ন ধরনের শব্দবন্ধ তৈরি করে, এগিয়ে থাকে, এগিয়ে রাখে, প্রথম থেকেই প্রথমে, এ ধরনের শব্দ আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের থেকে শুনে থাকি। এটা রাজনীতির ভাষা নয়, আর এইভাবে কোনো রাজনৈতিক দলের অগ্রগতিও হয় না। গোসাবায় অভিষেক বলছে দিনহাটা শান্তিপুরে উপনির্বাচনের প্রয়োজন হলো কেন? কারণ মানুষের রায় প্রত্যাখ্যান করে নিজেদের স্বার্থ ও লালসা চরিতার্থ করতে পদত্যাগ করেছে। যাদের গোসাবায় খড়দায় জিতিয়েছেন তারা আপনার কাজ করতে গিয়ে মারা গিয়েছেন বলে সেখানে ভোট হচ্ছে। তৃণমূল আর বিজেপির পার্থক্য এই জায়গায় বুঝতে পারলাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কোচবিহার এবং কোচবিহারে যারা এবং শান্তিপুরে, দিনহাটা এবং শান্তিপুরে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পুনর্নির্বাচন করাচ্ছেন, কিন্তু গোসাবা এবং সেই সঙ্গে খড়দায় তৃণমূলের প্রতিনিধিরা তারা জিতেছিলেন এবং সেই সঙ্গে তারা মারা গিয়েছেন আপনার কাজ করতে গিয়ে, চোবেরের কাজ করতে গিয়ে। সবচেয়ে বড় উদাহরণ হলো ভবানীপুর। তাহলে ভবানীপুরে কেন অকাল নির্বাচন করতে হলো? আমাদের ওখানে সাংসদরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জেতবার পরে তারা পদত্যাগ করেছেন। সেটা কাঙ্ক্ষিত কি কাঙ্ক্ষিত নয় এ নিয়ে বিতর্ক হতে পারে, সে নিয়ে সেখানকার ভোটাররা মন্তব্য করতে পারেন। কিন্তু ভবানীপুরে নির্বাচন কেন? ভবানীপুরের মানুষ তো ভোট দিয়েছিলেন, প্রার্থীকে 27,000 ভোটে জিতিয়েছিলেন, তাহলে সেখানে নির্বাচন কেন? এই সমস্ত বাংলাদেশের ঘটনার পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য শান্তিপুরে প্রচার করছে বিজেপি। কে এ ধরনের খবর দিচ্ছে, কোথায় কাজল সিনহার ছবিকে ব্যবহার করছে আমাদের জানা নেই। যিনি মারা গেছেন তার আত্মার আমরা সদ্গতি কামনা করেছি, তার পরিবার শোক সন্তপ্ত, তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটা তো কাম্য। কিন্তু কাজল সিনহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, নির্বাচনে জয়ী হয়েছেন, পরলোক গমন করেছেন, তার ছবি নিয়ে বিজেপি প্রচার করবে কেন? সামান্য সৌজন্য দেখানো, তার বাড়িতে গিয়ে হাতজোড় করে নিজের পরিচয় দেওয়াটা কি
কোনো রাজনীতিভাবে কোনো কদর্য উদাহরণ? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এই উপনির্বাচনে 4-0 হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ভাবী নেত্রী এবং এমন ব্যবধানে জেতাতে হবে যেটা যাতে দেশ টের পায়। তুমি 4টে বিধানসভার লোক, এমন ব্যবধানে জেতাতে হবে এই 4টি উপনির্বাচনে যাতে গোটা দেশ জানতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের নেত্রী হতে চলেছেন। देश का नेत्री कैसा है जोधपुर ट्यूशन, देश का नेत्री कैसा है ममता बंद्योपाध्याय जैसा है, এই স্লোগান নাকি উঠছে সব জায়গায়। কেউ কারো নিজের নেত্রী প্রসঙ্গে ওরকম স্লোগান দিতেই পারেন, এর মধ্যে কোনো অবাস্তব কিছু নেই। এটা ভালো, যে দল তিনি করছেন তার নেত্রীকে মহান তৈরি করা বা তার নেত্রীকে দেশের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার প্রচেষ্টা তো থাকবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আপনি মোহনবাগান সমর্থক হয়ে যদি আপনি এখন গিয়ে বলেন যে ভাতৃসংঘকে এত বেশি গোল দিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেড ওটা দেখেই ঘাবড়ে যাবে, পরবর্তীকালের আপনার সঙ্গে খেলতে নামবে না, বিষয়টা ওরকম হয়ে গেল না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 3 মাসের মধ্যে 5টি রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাবে। বললাম তো, হ্যাঁ বলা হয়ে গেছে। বিজেপি থেকে কিছু গদ্দার এই দলে এসছে, বিজেপির গদ্দারদের দলে ঢুকতে দেব না। দু একজন ঢুকেছে, তাদের একটা প্রায়শ্চিত্ত করাচ্ছি। কোন দলের গদ্দার? নেত্রীর পা ধরে বলিয়েছি কর্মীদের মতামত মান্যতা দিয়ে শুনতে হবে। তো ওদের দলের ব্যাপার, ওরা কিভাবে মানুষকে দলে নেন। গদ্দার থেকে যারা গদাধর হচ্ছেন তাদের ঘরোপসির প্রক্রিয়াটা কীরকম হবে সেটা ওরা ঠিক করবেন, ওদের দলের ব্যাপার। তিনি পা ধরবেন কি তৃণমূল কংগ্রেসের অফিসের 1 কিলোমিটার দূর থেকে ঝাড় দিতে ঢুকবেন সেটা ওদের ব্যাপার, যা খুশি করতে পারেন, এটা আমাদের বলার কি থাকতে তিনি পারে। বলছেন যে গতকাল ত্রিপুরায় মহিলা সাংসদ তিনি হেনস্থা হয়েছেন, কিন্তু এখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে ভাষণবাজি করেন কোটানকোট। আর দেখুন উত্তরপ্রদেশে উনি কি করছেন, একজন মন্ত্রীর ছেলে তিনি কৃষকদের পিষে মেরে ফেলছেন। ইশারায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ঘটনাটা একবার প্রমাণিত হয়নি, আর এর উত্তরপ্রদেশের সরকার দিয়েছেন, সেখানে প্রশাসন আছে, বিষয়টি বিচারাধীন, যা বলবে কোর্ট বলবে। আমি আবার বলছি, ত্রিপুরায় বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপির থেকে শক্তিশালী। এখানে আমরা শাসক দল নয়, বিরোধী দল, ওখানে বিজেপি শাসক দল, ওখানেও একটা পার্টি অফিস আছে, ওখানেও মুখ্যমন্ত্রী আছে। ডিজেলের দাম 100 পেরিয়ে গেল, পেট্রোলের দাম তো অনেকদিন আগেই পেরিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সর্ষের তেলের দাম যা তাতে চোখে ঝাঁঝ লাগছে, তারপর ডিজেল পেট্রোলের এই অবস্থায়, এটা কি আজকে দিনের নমুনা? মানুষ বুঝতে পারছে প্রতিদান দেবে, মানুষ বুঝতে পারছে প্রতিদান দেবে ভোটে, 4-0 আবার হারাবে। কতবার বলবেন? না এই যে দাম, তৃণমূল তো একই কথা নতুনভাবে বলছে না কিছু। হ্যাঁ, এখন ভাষা শব্দচয়ন যেগুলো হচ্ছে সেগুলো অতীতে সিপিআইএমের ভাষা, মানে সিপিআইএমের শেষ দশকে তারা যেভাবে ভোট করতেন সেই ভোটের কায়দাটা রপ্ত করে সেটার মধ্যে আরও গতি সংযোগ করেছেন। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, মানুষ অস্বস্তিতে আছে, এটা কাঙ্ক্ষিত নয়। দল হিসেবে আমরাও কেন্দ্রীয় সরকারকে বলছি অবিলম্বে অবস্থার পরিবর্তন প্রয়োজন। মানুষ তাদের পুঞ্জীভূত ক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, এটা কোনো অপ্রাসঙ্গিক ঘটনা নয়। কিন্তু শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরোধিতা রাজ্য সরকারের ভূমিকা কী? রাজ্য সরকার জিএসটির ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছেন? 2017 সালেই তদানীন্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন যে পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় নিয়ে আসার, এক দেশ এক ট্যাক্স, এই নীতি যখন অন্যান্য রাজ্যগুলো মেনে নিলেন তখন এক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থান কী? রাজ্য সরকার মানুষকে যদি সাময়িক কিছু রিলিফ দিতে চান, এই অবস্থার পরিবর্তন চান, তো সেক্ষেত্রে কেন্দ্র বিরোধিতার শুধু না করে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মধ্যে দিয়েই মানুষের পাশে দাঁড়ানো উচিত। নিজেদের ভূমিকা ঠিক করে পালন করুন, তারপর বিষোদ্গার করবেন। মনে রাখতে হবে একটা দেশ, 135 কোটির দেশ, সে এখনও পর্যন্ত তার যে সামাজিক যত প্রকল্প আছে, সোশ্যাল ওয়েলফেয়ার কোনো প্রজেক্টকে কাটল করা হয়নি, প্রত্যেকটি প্রজেক্ট চলছে। আয়ুষ্মান ভারত চলছে, এই করোনাকালে মানুষকে ফ্রি রেশন দেওয়া হয়েছে, এত মানুষের ভ্যাকসিনেট করা হয়েছে, 100 কোটি ভ্যাকসিনেশন হয়েছে একটা দেশে, প্রথম বিশ্বের থেকে এগিয়ে আছে ভ্যাকসিনেশনে।
এই অবস্থায় যখন একটা দেশ পৌঁছেছে বিপরীত এবং প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতে, তখন সেখানে সমস্ত ক্ষেত্রে বিরোধিতার পরিবর্তে একটা দায়িত্বশীল বিরোধিতা হোক এবং সমন্বয়ের মধ্যে দিয়ে পেট্রোল ডিজেলের দাম কমুক, এটাই আমাদের বক্তব্য। বলছেন বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই পরের দিন ইডি সিবিআই হয়েছে, 9 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, আমাকে 500 ঘন্টা বসিয়ে রাখা হোক, আরো 900 বার সমন করুন, কিন্তু আমি যদি বলবো বিজেপির চাপে জয় বাংলা বলবো। হাজারবার ডাকুন, গলা কেটে দিই, তবু জয় বাংলা। ইডি সিবিআই নিয়ে কোনো কথা বলতে আমরা রাজি নই। ইডি সিবিআই নিয়ে কোনো কথা শুনতে আমার মনে হয়, পশ্চিমবঙ্গের কথা বলছি, এখানকার মানুষ খুব একটা উৎসাহী নন। মানুষ দীর্ঘদিন এই আলোচনায় বিরক্ত এবং এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর শুনে ক্লান্ত। তৃণমূলের কথা বলতে পারে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বিজেপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি যদি বিজেপি করত, তাহলে আজকে তৃণমূলের যারা এই বক্তব্য রাখছেন বা তৃণমূল যেভাবে বিজেপির বিরোধিতা করছে, সেই অবস্থায় এই দল থাকতো না। হতাশ কি? আমি বলেছি বিরক্ত, হতাশ নয়। আমরা এই আলোচনাটা চাইছি না। আপনার প্রশ্ন করবার অধিকার আছে সাংবাদিক হিসেবে, এটা আপনার অধিকার, কিন্তু আমার উত্তর না দেওয়ারও একটা অধিকার আছে। আর উত্তর দিচ্ছি না এটা। এড়িয়ে না, আমি তো সরাসরি বলছি, পরিষ্কার করে বলছি যে এত উত্তর দেওয়া হয়ে গেছে যেটা আমরা ক্লান্ত। ইডির কাজ করছে, সিবিআইয়ের কাজ করছে, বিজেপি আমাদের ঘর ছাড়াদের সংসার নিয়ে আমরা আছি, মানুষকে ঘরে ফেরাতে চাইছি। এখনও 8,000 কর্মী বাড়ির বাইরে, এখনও অজস্র মামলা চলছে, এখনও মানুষকে জরিমানা দিতে হচ্ছে, এখনও তারা দোকান খুলতে পারেননি, বহু জায়গায় ভ্যাকসিন পাননি, এখনও বহু জায়গায় রেশন দোকানে যেতে পারছেন না, এখনও বিভিন্ন রাজ্যে আমাদের এখানকার দলীয় কর্মীরা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে আমরা তাদের নিয়ে ব্যস্ত আছি। আমাদের ইডি সিবিআই সম্পর্কে খোঁজ রাখবার সময় নেই। এর বাইরে যা কিছু বলবার কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারে, আমরা বলতে পারবো না। জিএসটি ও নোটবন্দি এই দুই করার ফলে ভারতের অর্থনীতি তলানিতে পৌঁছেছে, মধ্য ব্যবসায়ী সে একেবারে তার লাটে উঠেছে, এবং এই পরিস্থিতিতে শুধুমাত্র ঘুরে দাঁড় করাতে পারে দেশকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে শুধু এই ছোট্ট সীমানার মধ্যে ওনার বেঁধে রাখলে ওনার প্রতিভাকেই এবং ওনার মেধার সঙ্গেই খুব একটা বেশি সুবিচার করছে না তৃণমূল কংগ্রেস। তাহলে এই মুহূর্তে এই অতিমারির কারণে সারা পৃথিবীর অর্থনীতি আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, এবং তারপরে অন্যদিকে ধর্মীয় সন্ত্রাসবাদের উত্থান, গ্লোবাল ওয়ার্মিং, এই মেঘ ভাঙা বৃষ্টি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধস, এই সারা পৃথিবী জুড়ে যা চলছে, ইউএনও একমাত্র জায়গা কোনো দেশের সীমার মধ্যে কোনো কালখণ্ডে আবদ্ধ রেখে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেধাকে, তার যোগ্যতাকে ছোট করে দেওয়ার অপচেষ্টা চলেছে তৃণমূল কংগ্রেসে। ইনি তো ভারত নয়, সীমানা ছাড়িয়ে ওনাকে সীমার মধ্যে অসীমের সন্ধান করাই হচ্ছে তাদের কাজ। ওই প্রতিভার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনটা খুব একটা জায়গায় নেই। আবার কত বলবেন? সবই তো বলছেন নি, বললেই উত্তর দেবেন সব। আমার মনে হয় ওটা বক্তৃতার সময় উনি একটু অন্যদিকে গুলিয়ে ফেলেছেন। বলা উচিত উনি সাংসদ, সম্মানীয় নেতা, 2 বার জিতেছেন। আমার মনে হয় ঠিক ওটা হয়নি। বিজেপিতে এতদিন যা ছিল যে নামাজ পড়া বন্ধ করে দেয়, বিজেপি তো মসজিদ ভাঙা পার্টি বলে এতদিন প্রচার চললো, হঠাৎ আবার ওপার ছেড়ে থেকে এপারে ঢুকে পড়লেন কেন? আবার দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, এটা তো আমরাই পশ্চিমবঙ্গে বিসর্জন করবার জন্য হাইকোর্টে যাই। সৌগত রায় বলেছেন সেন্ট্রাল এক্সাইজ না নিলে তেলের দাম কমে যাবে। সেন্ট্রাল এক্সাইজ না নিলে এ বহু চর্চিত। আমরা তো বলছি তাহলে জিএসটির মধ্যে ঢুকলেও তো অনেক কিছু হতে পারে। এই নিয়ে আলোচনা চলবে। সমস্ত প্রশ্নের উত্তর খোলা ময়দানে হয় না। উনি অত্যন্ত বিদগ্ধ সাংসদ, পার্লামেন্ট খোলা আছে, ওখানে গিয়ে কথা বলুন। পার্লামেন্ট ফেস করেন না, বিভিন্ন সময় পার্লামেন্টকে অচল করে রেখে মানুষের প্রকৃত দাবি দেওয়াকে তোলবার যেখানে স্কোপ আছে সেটাকে না করে পার্লামেন্টের বাইরে শুধুমাত্র বিজেপি বিরোধীদের রাজনীতি, হয়তো একটা নির্বাচন পার করেছে, বারবার করতে পারবে না। সব জায়গাতেই লোকসভাতে সুনীল মণ্ডল প্রার্থী, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সুনীল মণ্ডল
মণ্ডলকে ভোট দিয়ে, কারণ সুনীল মণ্ডলকে ভোট দিচ্ছেন মানে সুনীল মণ্ডলকে ভোট দিচ্ছেন না, ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবার জন্য সুনীল মণ্ডলকে ভোট দেওয়া দরকার। কর্তাতে গিয়ে বলছেন শোভনদেবকে ভোট দিচ্ছেন মন্ত্রী করবার জন্য না, ভোট দিচ্ছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট, এটা কি বার্তা, এটা কিভাবে দেখছেন? যে দেখেন তুমি আপনার মনের মধ্যে এই নিয়ে প্রশ্ন আসছে কেন? উনি কি ভুল বলেছেন? আপনারা সত্যটাকে সত্য বলে কেন স্বীকার করছেন না? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কলকাতা লিমিটেড, এখানে যা কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তার ইচ্ছাতেই দল চলছে, তার ইচ্ছাতেই রাজ্য চলছে, তার ইচ্ছাতেই কেউ প্রার্থী হচ্ছেন, কেউ আবার বলিদান হয়ে গিয়ে অন্য কেন্দ্রে চলে যাচ্ছেন, সবই হচ্ছে তার ইচ্ছা। ইচ্ছাময়ী তারা হয়ে যে অবস্থান করছেন পশ্চিমবঙ্গে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এর মধ্যে আপনার মনে প্রশ্ন আসবে কেন? এই আশাটাই অপরাধ। আরেকটা জিনিস হচ্ছে গোয়া ত্রিপুরাই শুধু নয়, যেখানে অনুন্নয়ন, যেখানে বিজেপি সরকার, যেখানে অনুন্নয়ন সেখানেই আমরা যাবো, সেখানে সরকার করবো। উন্নয়ন রাজ্যে পশ্চিমবঙ্গের উন্নয়নের চেহারা সব জায়গায় তুলে ধরা। এই যে উন্নয়নটাকে সামনে রেখে এই যে অন্যান্য রাজ্যে তৃণমূল যে প্রচারটা করতে চাইছে, এটাকে যারা টেট পরীক্ষা দিয়েছিল, যারা বিভিন্ন সরকারি দপ্তরের সামনে গিয়ে চাকরির জন্য ধর্ণা দিচ্ছে, যারা উপযুক্ত নাম্বার পাওয়ার পরও অনার্স পাওয়ার জন্য ওখানের ছাত্র পরিষদের অফিসে যাদের উৎকোচ দিতে হচ্ছে, যারা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ট্রান্সফার পাচ্ছেন না, যে মানুষগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েও 25,000 টাকা করে তাদের স্থানীয় নেতাকে দিতে হচ্ছে, তারা ঠিক বলতে পারবেন পশ্চিমবঙ্গে উন্নয়নটা কতটা হয়েছে। গুরুতর অভিযোগ বিজেপি তুলছে। অমিত মালব্যজি আজকে একটা টুইট করেছেন, গত জুলাই মাসের 31 তারিখ কলকাতা মেডিকেল কলেজে ভর্তি এক করোনা রোগীর গলা থেকে সোনার হার চুরি যায়। সেই ঘটনায় 3 জন গ্রেফতার হয়েছিলেন যুবক। অভিযোগ এরকম আপনাদের তরফ থেকে বলেছে, গতকাল নির্মল মাঝি নাকি সেখানে বিজয় করতে গিয়েছিলেন মেডিকেল কলেজে এবং সেখানে ওই 3 জনকে দেখা গিয়েছে। নির্মল মাঝি নাকি নয়, নির্মল মাঝি গিয়েছিলেন এবং সেই অভিযুক্তদের সঙ্গে নিয়ে তিনি কি বিজয় উৎসব পালন করছেন, কি বিজয়া দশমী পালন করছেন জানেনি, তবে তাদের সঙ্গে নিয়ে তিনি মিষ্টি বিতরণ করেছেন। এটা ভালো লক্ষণ একটা। এর আগে ওই ছেলেগুলিকে স্থানীয় এক নার্সের তারই তত্ত্বাবধানে বলা যায়, তারই তৎপরতার কারণে কিছু মানুষ প্রতারিত হওয়ার হাত থেকে বেঁচেছেন। ওখান থেকে মোবাইল ফোন খোয়া যায় এবং যাদের অর্নামেন্টস খুলে নেওয়া হয় তাদেরও নির্দিষ্ট অভিযোগ আছে। এটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় মানুষ এটা দেখেছেন। দিনহাটায় অশোক মণ্ডলকে প্রচারে বাধা বা বিভিন্ন জায়গায় 4 কেন্দ্রে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীদের আজও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। সেখানে প্রচারের শেষ দিন আর 1-2 দিন, কি বলবেন? এটা আপনি সর্বভারতীয় দলের বিরুদ্ধাচরণ করলে তো এটা করতেই হবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। একটা রথ যখন ছুটে চলেছে, মে মাস থেকে যে রথের যাত্রাপথ এখান থেকে শুরু হয়েছে এবং সর্বভারতীয় দল হিসেবে গোয়া ঘুরে একদম প্রথম সমুদ্র উপকূল জয় করে দিল্লিতে ঢুকবে, এদিকে পাহাড় ওদিকে সমুদ্র, এই যাদের বিচরণ ক্ষেত্র, এই একটা উদ্দাম শক্তির যদি বিরোধিতা করে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, সেই প্রার্থী বাধাপ্রাপ্ত হবেন, এটাই স্বাভাবিক। বিজেপি কর্মীরা যেরকম ঘর ছাড়া বাধাপ্রাপ্ত, বিজেপির যারা প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও এই বাধার সম্মুখীন। এটা অত্যন্ত স্বাভাবিক, এটাই তৃণমূলী পদ্ধতি, এর বাইরে তৃণমূলের কিছু নেই। পশ্চিমবঙ্গে এখানে চলাচল করা পশ্চিমবঙ্গ, ঝাড়গ্রাম, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার, সেখানে দেখা যাচ্ছে 16টি দূরপাল্লার ট্রেন লাভ দিচ্ছে না বলে রেল বাতিল করছে। আপনারা কি এই 16টি ট্রেন বাতিল হওয়া নিয়ে কেন্দ্রকে কোনো চিঠি দেওয়া বা কোনো বিষয় উদ্যোগ নেবেন? আমাদের যারা সাংসদ আছেন তারা বিষয়টা দেখছেন, তবে সেখানে রেলের পরিকাঠামোগত নিশ্চয়ই কিছু পরিবর্তন হবে। যাত্রীদের যাতে অসুবিধা না হয় পশ্চিমবঙ্গবাসী, সেটা অবশ্যই দেখা যাবে। যদি এমন কোনো কারণে হয় যে সেখানে যাত্রী সংখ্যা বেশি হচ্ছে না এবং লাগাতার রেলের ওপরে আর্থিক চাপ বাড়ছে, তো সেক্ষেত্রে সরকারের পদ্ধতি অনুযায়ী রেল তাদের নিজস্বভাবে তারা কিছু সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমাদের যারা সাংসদ আছেন তারা, স্থানীয় সাংসদ কথা বলেছেন যে কিছু সামান্য পরিবর্তন করে
যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রীর সুবিধা যাতে অক্ষুণ্ণ থাকে সেটা করবো। বলছে মমতা ব্যানার্জি গোয়ায় যাচ্ছে, হুম টুইটও করেছে, হুম বোঝা যাচ্ছে বা বলছে হুম। যে মমতা ঝড়ে গোয়া এবার বিজেপির সরকারটাই করে দেবে। মানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে না নির্বাচন কিন্তু আগে শুনেছিলাম বাংলায় এসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ঢুকেছিলেন, তার আগেই নাকি 17 জন সেনা দেখে পালিয়ে গিয়েছিল, তার জন্য বাংলা পতন হয়েছিল। ইতিহাস পড়ে ছোটোবেলা, সেরকম তো বিষয় নয়। সরকার আগেই পদত্যাগ মুখ্যমন্ত্রী করে দিতে পারেন। আসলে মূল বিষয় হলো কংগ্রেস দুর্বল হয়ে গেছে। সারা ভারতবর্ষে কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে সেখানে কংগ্রেস ক্ষয়িষ্ণু, এবং কংগ্রেস অন্তর্কলহ এবং অন্তর্দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ কংগ্রেসকে বিদায় দেওয়ার জন্য তৈরি আছে। যখন মূল একটা শক্তিসাম্যের মধ্যে মূল ভরটাই যখন কমজোরি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তো পাশে ছিটিয়ে ছড়িয়ে থাকা যে সমস্ত শক্তিগুলো থাকে ছোট ছোট, তারা এদিকে ওদিকে একটু ছোটাছুটি করে। এটা প্রকৃতির নিয়ম, এটাই এখানে হবে, এটাই এখানে চলছে। আর রিজিওনাল অ্যাসপিরেশন ছেড়ে কেউ যদি একটু উঁচুর দিকে লড়তে চায়, একটাই উদ্দেশ্য হচ্ছে 2024-এ বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলবেন, বিজেপির বিরুদ্ধে ভোট কি বলে চাইবেন। বলতে হবে তো যে আমরা সরকার গঠন করতে চলেছি। তো সেই প্রয়াসের জন্যই এটা হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, পলিটিক্যাল ট্যুরিজমও ভালো, শরীর মন সব ভালো থাকে। তৃণমূল যেখানে খুশি যেতে পারে, যেখানে খুশি বক্তৃতা করতে পারে, কিন্তু ফলাফল যেটা হওয়ার সেটাই। মানে কংগ্রেসের ভ্যাকুয়ামটা মমতা ব্যানার্জি পূরণ করবেন গোয়া, এটাই বলতে চাইছি। কংগ্রেসের ভ্যাকুয়ামটা সৃষ্টি হয়েছে, দুর্বল হয়ে গেছে। ওইভাবে ওই রাজনীতিতে ওইভাবে কোনো শূন্যতা পূরণ করা যায় না। রাজনীতিতে শূন্যতা পূরণ করা যায় না। তবে এটার ব্যাপারে নিশ্চিত, গোয়া বিজেপি মুখ্যমন্ত্রীকে বা দলের কোনো নেতাকে বহিরাগত বলবে না। তাকে বিজেপি স্বাগত জানাচ্ছে, তিনি যান, আরও বেশি করে যান, আরও দলকে ঐক্যবদ্ধ করুন, নতুন নতুন পথ তৈরি করুন, তাতে তৃণমূল ভালো থাকবে। মুখ্যমন্ত্রী আনন্দে থাকুন এবং আমাদের রাজ্যবাসীকেও আনন্দে থাকতে দিন, এটাই আমরা কামনা করি। অধীর রঞ্জন চৌধুরী বলছেন আরএসএস এর সঙ্গে এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ যোগাযোগ রেখে চলেন, এমনকি বিধ মততেই এখন তৃণমূল চলছে, সেই কারণে মোদির বিরোধিতার মত। মুশকিল হলো ওটা অধীরবাবু যে ভাষায় কথা বলছেন ওটা সিপিআইএমের ভাষা। এই কথা বলতে বলতে সিপিএম কোন জায়গায় পৌঁছে সেটা মানুষ জানেন। তখন সিপিএমের ভাষা যখন বলছেন, তাহলে সিপিএমের সঙ্গে মালা বদলটা ঠিকঠাকভাবে করুন, যাতে জোটটা ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা লড়তে পারেন। মাঝে মধ্যে সিপিএমের কথা বলবেন, আবার কোনো কোনো ভোটে সিপিএম ছেড়ে চলে যাবেন, এরকম তো হয় না। আমরাও চাই ভারতবর্ষে একটা শক্তিশালী বিরোধী ঐক্য তৈরি হোক। সেখানে কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল। কংগ্রেস যদি শক্তিশালী হয় কিছুটা হলেও, তাহলেও সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক। এবং সেখানে যদি তারা পুরো সহযোগিতা পায় সিপিআইএমের, এই সিপিআইএমের ভাষাগুলো নয়, শব্দগুলো নয়, সিপিএমের সঙ্গে ভালো করে যদি একটা সংসার করে, তাহলে একটা বিরোধী ঐক্য তৈরি করার যদি চেষ্টা করে, সেটা ভারতবর্ষের পক্ষে মঙ্গল হবে। কিন্তু সেটা না করে এই ধরনের বিবৃতির কোনো মানে নেই। যত বিবৃতি দেবেন কংগ্রেস তত শেষ হয়ে যাবে, এবং সারা দেশে হচ্ছে।